প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। এর আগের দিনে আমরা করেছিলাম চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। আজকে পরিমিতি থেকে আর একটা চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙ করতে যাচ্ছি। ইংরেজিতে যাকে বলে রাইট সার্কুলার সিলিন্ডার। তো লম্ববৃত্তাকার চোঙ করার আগে আমরা জানব চোঙ কি। চোঙ কোনো একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে যদি আমরা অক্ষ ধরে ওই আয়তক্ষেত্রটিকে ওই বাহুটির চারদিকে একবার পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে তাকে লম্ববৃত্তাকার চোঙ বলা হয়। কি বলবো? যে কোনো একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে অক্ষ ধরে ওই আয়তক্ষেত্রটিকে ওই বাহুটির চারদিকে আমরা যদি একবার পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটাই লম্ববৃত্তাকার চোঙ। তো এবার চোঙ যদি শিখতে যাই, তাহলে ছবির মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। চোঙ এটা হচ্ছে চোঙ। দেখো, এটা চোঙ। আমরা যদি নামকরণ করি এগুলার এ বি সি ডি, এ বি সি ডি অংশটাই হচ্ছে সেই আয়তক্ষেত্রাকার পার্ট, যেটা আমি সংজ্ঞায় বলেছিলাম যে একটা আয়তক্ষেত্রাকার অংশকে আমরা ওই বাহুটার চারদিকে আবর্তন করব, অর্থাৎ পূর্ণ আবর্তন করব, সেটাই হচ্ছে ওই আয়তাকার পার্টটা। সেটা হচ্ছে এ বি সি ডি এটা। আর এখানে তাহলে কি কি থাকছে দেখো, এই চোঙটাতে দুটো জিনিস স্পষ্ট, যে উপরে একটা বৃত্তাকার অংশ আছে আর নিচে একটা বৃত্তাকার অংশ আছে। তো উপরের অংশটা তো আমরা একটা চোঙের নিশ্চয়ই জানবো যে এটা মুখ, আর এটা হচ্ছে তলদেশটা। অর্থাৎ এই চোঙের যে তলদেশের বৃত্তাকার অংশটা থাকছে, সেই বৃত্তাকার অংশটাকেই কি বলবো? ভূমি বলবো। চোঙের ভূমিতল বলবো বা ভূমি বলবো। আর এই যে ডিসি দেখতে পাচ্ছ বা সিডি দেখতে পাচ্ছ, এই সিডি অংশটাকে আমরা উচ্চতা বলতে পারি, যাকে এইচও ধরে নেওয়া যেতে পারে। সিডি অংশটাকে আমরা এইচ ধরে নিলাম, যেটা কি সেই চোঙের উচ্চতা। এবার বৃত্তাকার অংশ যেহেতু আছে, তাহলে বৃত্তের নিশ্চয়ই তোমরা ক্লাস 9-এ শিখে এসছো যে বৃত্তের ব্যাসার্ধ বলে একটা অংশ থাকে, ব্যাসার্ধ বলে একটা জিনিস থাকে। সেই ব্যাসার্ধটাই হচ্ছে এখানে বিসি বা এডি, সেটাকে আমরা আর ধরে নিতে পারি। এবার এই যে চোঙটা আছে, এই চোঙের বৃত্তাকার যে ভূমিতলটা আছে, সেই ভূমিতলের উপরে দেখো, উপরে যে দণ্ডায়মান যে বক্রতলটা আছে, সেই বক্রতলটাকে আমরা কি বলবো? পার্শ্বতল বলবো এই চোঙের। তাহলে চোঙের পার্শ্বতল কোনটা? এই যে নিচে যে ভূমিতলটা আছে, সেই ভূমিতলের উপরে যে দণ্ডায়মান বক্রতলটা আছে, সেটাই হচ্ছে চোঙের পার্শ্বতল। এবার যদি পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করতে যাই, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দেখো, নিচে ভূমিতল কি? ভূমিতল একটা বৃত্তাকার অংশ। সেই বৃত্তাকার অংশের পরিধি, বৃত্তের পরিধির সূত্র তোমরা ক্লাস 9-এই পড়ে এসছো। বৃত্তের পরিধির সূত্র কি ছিল? বৃত্তের পরিধির সূত্র ছিল 2πr, যেখানে আরটা কি ছিল? বৃত্তের ব্যাসার্ধ ছিল, এত একক ছিল। আর এই চোঙের ক্ষেত্রে আমি উচ্চতা কত বলেছি? উচ্চতাটাকে আমরা ধরে নিয়েছি এইচ, একক। তাহলে এই চোঙের পার্শ্বতলের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 2πr কে গুণন করতে হবে
উচ্চতা দিয়ে, তাহলেই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এত বর্গ একক। তাহলে কত হচ্ছে 2πr/h বর্গ একক। এটা কি পেলাম, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল তো পেলাম, তাহলে চোঙের নিশ্চয়ই সমগ্রতলের ক্ষেত্রফল আছে। সমগ্রতল বলতে এখানে কোনটা, এই যে দণ্ডায়মান বক্রতল, নিচের দিকে ভূমিতল এবং উপরের দিকে একটা মুখটা, সেটাও তো একটা বৃত্তাকার অংশ। সেই তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তার আগে আমাদের ক্লাস 9-এ আমরা শিখে আসছি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল πr² বর্গ একক। এবার এই πr² বর্গ এককে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কি পাবো, আয়তন পাবো। আর সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমার দুটো বৃত্তের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তাহলে দুটা বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে, বৃত্তাকার অংশ দুটির টু πr² হচ্ছে এত বর্গ একক। আর এবার যদি সমগ্রতল হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস আমার এই বৃত্তাকার অংশ দুটির ক্ষেত্রফল। তাহলে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, আমার যে 2πr/h ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সঙ্গে যোগ করতে হবে এই বৃত্তাকার অংশ দুটির ক্ষেত্রফল, অর্থাৎ 2πr² এত বর্গ একক। এবার যদি 2πr কমন নেওয়া যায় তাহলে কি থাকছে, h প্লাস এখানে থাকছে r বর্গ। তাহলে এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। কিসের, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × h প্লাস r বর্গ একক। এবার যদি চোঙের আয়তন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আয়তন নির্ণয় করা তোমরা জানোই সহজ, ভূমিতলের ক্ষেত্রফলকেই উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পেয়ে যাচ্ছে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে আমরা ভূমিতলের ক্ষেত্রফল কত ছিল, ভূমির ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল ছিল πr², তো বর্গ একক। এই πr²কেই যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, আমরা চোঙের আয়তন পেয়ে যাব। তাহলে চোঙের আয়তন এর সূত্রটা হচ্ছে πr² × h ঘন একক। তাহলে কত হচ্ছে πr² h ঘন একক। এটা পেলাম আয়তন। এবার যদি চোঙটা ফাঁপা চোঙ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ফাঁপা চোঙের ক্ষেত্রে একটুখানি আলাদা। সেক্ষেত্রে নিশ্চয়ই ব্যাসার্ধ দুটো থাকবে, অর্থাৎ ভিতরের দিকের ব্যাসার্ধ এবং বাইরের দিকের ব্যাসার্ধ দুটো থাকবে। তাহলে ক্ষেত্রফল বা আয়তনও আমরা নির্ণয় করার সূত্রটা আমরা শিখে নিই আজকে। তাহলে ফাঁপা চোঙটা কীরকমটা হতে পারে, অনেকটা এরকম, অনেকটা এরকম চোঙটা, এটা পুরোটাই যদি পূর্ণ থাকে মোটামুটি তাহলে অনেকটা এরকম। তাহলে এক্ষেত্রে দেখো দুটো ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে, এখানে একটা
আবার যদি সম্পূর্ণটাকে ধরি তাহলে এখান থেকে এখানে দেখাই দিচ্ছি আমি এইখানে, অর্থাৎ একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য একটু বেশি বেশি আর একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য একটুখানি কম। তাহলে এটাকে আমরা যদি বাইরের ব্যাসার্ধটাকে যদি R1 ধরে নিই এবং ভিতরের ব্যাসার্ধটাকে যদি R2 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে বাইরের এবং ভেতরের, এই চোঙটির ভিতরের এবং বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে? দেখো, আমরা বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পার্শ্বতল বা বক্রতল একই একই। কি জানি? 2πr/h 2πr/h। এক্ষেত্রে আর এর ক্ষেত্রে প্রথমে যদি আমরা বাইরের ক্ষেত্রফল বের করতে যাই তাহলে এখানে R1 হবে এত বর্গ একক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে বাইরের, এখানে লিখতে পারি বাইরের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারি। একই রকম ভাবে যদি ভিতরের চোঙের ক্ষেত্রফল বা পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে যাই তাহলে ভিতরের কি হবে? ভিতরের চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে এখানে শুধু সম্পূর্ণটাই একই থাকবে, শুধুমাত্র ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ R1 এর জায়গায় কি হয়ে যাবে? R2h এত বর্গ একক হবে। এবার তাহলে ভিতরের এবং বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখে দিই। আচ্ছা, ছবিটাকে মুছে দিলাম। তাহলে ভিতরের ও বাইরে চোঙের বক্রতলের মোট ক্ষেত্রফল কত আসবে? 2πr1h প্লাস হচ্ছে 2πr2h। তাহলে আমরা 2π যদি কমন নিয়ে নিই তাহলে এখানে R1 প্লাস R2h করতে পারি এত বর্গ একক। বুঝতে পেরেছো? যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেই প্রশ্ন উত্তর পর্বে বলে নেবে, ক্লিয়ার করে নেবে সবাই। আর যদি এবার ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেই এটাই থাকবে। তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হয়, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, শুধু বক্রতল কথাটা মুছে দিয়ে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এটার সাথেই যুক্ত হবে কি 2πr1² আর একটা কি থাকছে 2πr2²। তার সঙ্গে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2πr2² মাইনাস হয়ে যাচ্ছে, এটা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে মাইনাস হচ্ছে কেন? দেখো, চোঙটা কিন্তু ফাঁপা। চোঙের আয়তন বলতে এখানে শুধুমাত্র চোঙের যে উপাদানটা থাকবে সেই উপাদানের আয়তন বের করতে হবে। তাহলে উপাদানের আয়তন যদি বের করতে হয়, বাইরের যে আয়তনটা থাকবে, বাইরের যে বৃত্তাকার অংশের যে ক্ষেত্রফলটা থাকবে তার থেকে বাদ দিতে হবে ভিতরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 2πr1 প্লাস R2h প্লাস এখান থেকে আমরা যদি 2π কমন নিয়ে নিই তাহলে থাকছে R1² মাইনাস R2² এত বর্গ একক।
বুঝতে পেরেছো? এবার যদি আমরা আয়তন বের করতে চাই, সেই ফাঁপা চোঙের আয়তন যদি বের করতে চাই, ঠিক একই রকম ভাবে আয়তনটাও বের করতে হবে। আচ্ছা, এগুলো মুছে দিলাম তাহলে। তাহলে ফাঁপা চোঙের আয়তন কি করে বের করব? দেখো, যে চোঙটা আছে সেই চোঙের বাইরের অংশের আয়তন কি হবে? বাইরের অংশের আয়তনের সূত্র তো আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হবে পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ। তার থেকে বাদ যাচ্ছে হচ্ছে পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ। এত ঘন একক হচ্ছে। তাহলে এখানে যদি আমরা পাই কমন নিয়ে করি, তাহলে আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু এইচ লিখতে পারি এত ঘন একক। বুঝতে পেরেছ? তাহলে আশা করি এই চোঙের যে সূত্রগুলো, আয়তন বিভিন্ন যে সূত্রগুলো চোঙের ক্ষেত্রে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, এছাড়াও আছে ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের আয়তন, আশা করি সবটাই বোঝানো হয়ে গেছে। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রশ্নোত্তর পর্বে বলবে। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে তোমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক কিছু করে নিয়ে আসার চেষ্টা করবে, যেটা 146 পাতায় তোমাদের যে গণিত প্রকাশ বই আছে, সেই গণিত প্রকাশ বইয়ের 146 পৃষ্ঠায় দেখো কোষে দেখি 8 আছে। সেই কোষে দেখি 8-এ অঙ্ক নাম্বার 5, 7, 8, 9, 10, 14, 15 এই কটা অঙ্ক করে নিয়ে আসার চেষ্টা করবে। কেউ যদি না পারো, কারো যদি বুঝতে অসুবিধা থাকে অঙ্কগুলোতে, তাহলে তোমরা বলবে, আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করা যায়। আজকে এই পর্যন্তই। আচ্ছা, শেষ করার আগে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের স্কুলে অর্থাৎ ছোট শালবাড়ি জমিরুদ্দিন হাই স্কুলের তরফে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনলাইন ভার্চুয়াল ক্লাস হচ্ছে, সেই অনলাইন ভার্চুয়াল ক্লাসগুলিতে তোমরা সবাই যোগ দাও, এবং যারা এখনও পর্যন্ত জানে না তাদের সবাইকে বলো অতি সত্বর যেন তারা আমাদের বিদ্যালয় গ্রুপে যোগ দেয়। তো ঠিক আছে, ধন্যবাদ।